দর্শক শুভ সকাল। বৈশাখী টেলিভিশনের স্টুডিও থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, সিজনটা এখন উইন্টার, তাই শরীরের বিভিন্ন অংশে যাদের ব্যথা অর্থাৎ হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস, বাত ব্যথা বা এ ধরনের সমস্যা যারা অন্যান্য সময় ভুগে থাকেন তাদের এই উইন্টারে আরেকটু কষ্ট বেড়ে যায়। দর্শক, আমরা চাই না যে আপনারা কোনো ধরনের কোনো সমস্যায় ভোগেন, আর সেজন্য আমরা এই বিষয়ে আজকে পরামর্শ দেওয়ার জন্য অনুষ্ঠানের আলোচনার বিষয় নির্ধারণ করেছি অপারেশনবিহীন হাঁটু ও কোমর ব্যথা চিকিৎসা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসক। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের সাথে আছেন ডাক্তার এইচ চক্রবর্তী, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট হিসেবে বর্তমানে আছেন এসপি হসপিটালে। দর্শক, আপনার শরীরের কোনো ধরনের ব্যথা অর্থাৎ হাঁটু ব্যথা বা কোমর ব্যথা বা যে কোনো ধরনের ব্যথা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আমাদের কাছে থাকে বা আমাদের সাথে শেয়ার করার থাকে বা পরামর্শ নেওয়ার থাকে, সেক্ষেত্রে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে হবে। নিয়ে যাচ্ছি আমাদের অতিথির কাছে। স্যার, স্বাগত আমাদের আজকের পর্বে। কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকগুলো ব্যথা নিয়ে কথা বলবো। দর্শকদেরকে অলরেডি বলে দিয়েছি যে আমরা কি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। শুরুতেই স্যার আসতে চাই যে কোমর ব্যথা, কোমর ব্যথার আসলে কারণগুলো কি থাকে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা যেটা কোমর ব্যথা যে পেয়ে থাকি সাধারণত মেকানিক্যাল যে ইনজুরি থেকে যে ব্যথাগুলো হয়, যেটা ডিসপ্রোলাপস, অনেকে বলে মাংস বেড়ে গিয়েছে, কেউ বলে হাড় বেড়ে গিয়েছে। এটা অ্যাকচুয়ালি ডিসপ্রোলাপসের কারণে যে ব্যথাটা হচ্ছে এটাকে আমরা মেকানিক্যাল বা পিএলআইডি বলি, এবং এর সাথে সাথে প্যাথোলজিক্যাল ব্যাক পেনও আমরা পেয়ে থাকি। যেমন বোন টিবি থেকে কোমর ব্যথা হতে পারে, টিউমার থেকে হতে পারে, স্পাইনাল কর্ডের টিউমার থেকে ব্যথা হতে পারে, এগুলো কারণও পেয়ে থাকি। তো মোস্ট অফ দ্য পেশেন্টের যেটা আমরা বেশিরভাগ পেয়ে থাকি মেকানিক্যাল ব্যাক পেন। আচ্ছা, মেকানিক্যাল কারণেই যে ধরনের ব্যাক পেইনগুলো তাদের হচ্ছে। স্যার, এবার একটু আসতে চাই যে হাঁটু ব্যথা, অনেকের কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা একই সাথে থাকে বা অনেকের কোমর ব্যথা দীর্ঘদিন থাকার পরে হাঁটুতে মানে ট্রান্সফার হয়ে যায় ব্যথাটা। আসলে এই হাঁটু ব্যথার মূলত কারণগুলো কি? অ্যাকচুয়ালি হাঁটু ব্যথা মানে আমরা বুঝি যেটা বাতের সমস্যা, যেটা হাঁটু ব্যথা হলে বলে এটা বয়স্কদের রোগ, এজেড কারণে, এজেড পিপলদের হতে পারে বা বাতের কারণে হতে পারে। তো হাঁটু ব্যথা যেটা অস্টিও আর্থ্রাইটিস থেকে হতে পারে, পাশাপাশি যে কোমরে যদি ডিসপ্রোলাপস লং টাইম থাকে, যে লং টাইম ব্যাক পেন, বাইলেটারাল বোথ নি জয়েন্ট পেনের একটা কারণ, যে কোমরে লং টাইম ব্যথায় সাফার করছে, তার ব্যথা কোমর থেকে আস্তে আস্তে পায়ের দিকে ছড়ায় যায়, একসময় পায়ের শক্তি কমে যাচ্ছে। যখনই পায়ের শক্তিটা কমে যাচ্ছে তখন বডির ওজনটা আঘাত করে হাঁটুর মধ্যে আঘাত করলে হাঁটুর মধ্যে যে কার্টিলেজটা আছে সেটা ভেঙে যাচ্ছে। যখনই কার্টিলেজটা ভেঙে যাচ্ছে তখনই সেখানে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করছে এবং সেখান থেকে ব্যথাটা হচ্ছে। সো শুধু যে আর্থ্রাইটিসের কারণে হাঁটু ব্যথা তা নয়, কোমরের কারণেও কিন্তু হাঁটুতে ব্যথা হতে পারে, এবং অনেক পেশেন্ট আমরা পেয়ে থাকি যেটা শুধুমাত্র কোমরই দায়ী তাদের ব্যথার কারণে, কারণ তাদের ব্লাড টেস্ট করে দেখা যাচ্ছে অস্টিওআর্থ্রাইটিস নেগেটিভ, রিমাটয়েড আর্থ্রাইটিস নেগেটিভ, তারপর তাদের কেন ব্যথা, তার একটাই হচ্ছে ট্রমার কারণে এখানে আর্থ্রাইটিস ডেভেলপ করছে। ট্রমাটা হচ্ছে অ্যাকচুয়ালি যে কোমরে যখনই ডিসপ্রোলাপস হয় তখনই স্বাভাবিকভাবে পায়ের শক্তি কমতে থাকে, যখনই পায়ের শক্তি কমে যাচ্ছে তখনই বডির ওজনটা আঘাত করে হাঁটুর মধ্যে, সেখানে একটা ট্রমা হচ্ছে, আঘাত পাচ্ছে, আঘাতের কারণে কার্টিলেজ ভেঙে যাচ্ছে, সেখান থেকে ব্যথাটা হচ্ছে। আচ্ছা স্যার, এবার একটু আসতে চাই যে অনেকে দীর্ঘদিন ধরে শোল্ডারে প্রচণ্ড ব্যথা থাকে এবং নেক পোর্শন মুভ করতে পারে না ব্যথার কারণে, অনেক সময় নিজের মাথা নিজে চুলনি করতে পারে বা নিজের পোশাকও নিজে পরতে পারে না, এই ধরনের আসলে অসহায় মানুষগুলোর জন্য যদি একটু বলতে যাই এই ব্যথার কারণগুলো আসলে অ্যাকচুয়ালি যে আমাদের কাছে মাল্টিপল কমপ্লিকেশন রোগী আসছে, যে ঘাড়ে ব্যথা আছে, শোল্ডারে ব্যথা আছে, পাশাপাশি ব্যাক পেন আছে, পাশাপাশি হাঁটুর ব্যথা আছে, মানে সবগুলো নিয়ে আসছে। আবার ফ্রোজেন শোল্ডার নিয়ে আসছে, যেটা বলছেন শোল্ডারে ব্যথা, ফ্রোজেন শোল্ডার। দেখবেন যে অনেক মেয়েদের বেশি হয় এটা, প্লাস হলো যে আপনার ডায়াবেটিস রোগীদের খুব বেশি আমরা পেয়ে থাকি এখন, যে শোল্ডার জয়েন্ট ব্যথা, তাদের চুল আঁচড়াতে কষ্ট হয়, শাড়ি পরতে কষ্ট হচ্ছে, ব্লাউজ পরতে কষ্ট হচ্ছে, হাত ঘুরাতে পারে না, পেছনে হাত নিতে পারে না, পিঠে সাবান দিতে কষ্ট হচ্ছে, প্রচণ্ড পেইনফুল, এবং বিশেষ করে রাতে ব্যথাটা বাড়ে, ঘুমে ডিস্টার্ব হয়, আস্তে আস্তে হাতটা তুলতেই পারে না, একসময় হাতটা শুকায় যাচ্ছে, এবং ব্যথাটা শোল্ডার থেকে আস্তে আস্তে হাতের দিকে শিফট করছে। এটাকে আমরা ফ্রোজেন শোল্ডার বলি। অ্যাকচুয়ালি এটা ক্যাপসুলাইটিস, অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হয়ে যাচ্ছে, ক্যাপসুলাইটিসের সাথে সাথে অ্যাডিশন হয়ে যাচ্ছে, অ্যাডিশনের পর আমরা বলছি ফ্রোজেন শোল্ডার, এবং এটা মাসের পর মাস, বছরের পর বছর অনেকে রোগীরা ভুগতে থাকে। যদি সঠিক সময় ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসা না হয় তাহলে এটা আস্তে আস্তে একটা হাত নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে, এবং পাশাপাশি সার্ভাইকালে যখন ডিসপ্রোলাপস হয় সেখান থেকেও ব্যথা হাতে শিফট করতে পারে। যেমন কোমরে আমরা পেয়ে থাকি যে এখানে মেকানিক্যাল এবং প্যাথোলজিক্যাল যে ব্যাক পেইনটা আমরা পেয়ে থাকি, ঠিক তাই সার্ভাইকালও কিন্তু আমরা মেকানিক্যালে পেয়ে থাকি। দর্শক আমাদের সাথে অপেক্ষায় আছেন ফোন দিতে। আসসালামু আলাইকুম দর্শক, কি আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান? আসসালামু আলাইকুম, আমি নাসরিন সুলতানা মিরপুর থেকে বলছি। শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি হচ্ছে পায়ে ভেঙে গেছে আমার, আজকে পায়ের হাড়িটা বন্ধ করে।
ওই 10-12 দিন আগে। তো আচ্ছা। যেখানটা হাঁটুটা ভেঙে গিয়েছে ওটা আমার হাঁটুটা এখন ব্যথা নেই, প্লাস্টার করা আছে আমার পাটা এই মুহূর্তে। কিন্তু থাম্ব ফিঙ্গারের উপরের যে মাংসপেশিটা ওই মাংসটা আমার ব্যথা করছে। আচ্ছা, আপনার কি পায়ে প্লাস্টার বা এই ধরনের কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয়েছে? না না, কোনো ডক্টর কোনো মেডিসিন অ্যাডভাইস করেনি, বলেছে এটা তো আপনার হাড্ডিটা সরে গিয়েছে, প্লাস্টার করে দিলাম, আপনি 12 দিন বেডে রেস্টে থাকেন, এটা এমনি ঠিক হয়ে যাবে। তো ওই হাড্ডিটা আমার বেড রেস্টেড, মানে এখন যখন পাটা নিচের দিকে দিচ্ছি ওই হাড্ডিটাতে কোনো ব্যথা না আল্লাহর রহমতে, কিন্তু মাংসপেশিটা প্রচন্ড ব্যথা। থাম্ব ফিঙ্গারটা আছে না, তার লেফট সাইডে যে মাংসর পেশিটা ওইখানে প্রচন্ড ব্যথা হচ্ছে আচ্ছা, আমার। আচ্ছা, আচ্ছা। দর্শক আপনি আমাদের সাথে থাকুন, আপনার বিষয়টা নিয়ে এখন কথা বলবো। যেটা হলো তার এখানে মাসেলে ইনজুরি আছে, যেটা তার যেটা ইনজুরি ছিল কারণ ওনার পায়ে যেখানে ওনার ভেঙেছে সেখানে ব্যথা নেই, মাসেলের মধ্যে হচ্ছে, এটা ব্যাক পেইন থেকে হতে পারে, নার্ভের মাধ্যমে ব্যথা যেতে পারে। তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে যে কেন ব্যথাটা হচ্ছে। আগে ব্যথাটাকে আইডেন্টিফাই করতে হবে যে কারণটা কি। এটা হতে পারে তার কোমরে যে ইনজুরিটা হয়েছিল যখন সে পায়ে হাঁটুতে আঘাত পেয়েছে, তখন পাশাপাশি কোমরেও সে আঘাত পেতে পারে এবং কোমর আচ্ছা। থেকে ব্যথাটা মাসেলের মধ্যে যেতে পারে। এই জন্য আমি ওনাকে সাজেস্ট করবো যে আপনি যে বিশেষজ্ঞ দেখাচ্ছেন ওনার পরামর্শ নিন, পাশাপাশি আপনি এখানে ফিজিওথেরাপি করতে পারেন, ফিজিওথেরাপিতে ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, মানে ফিজিওথেরাপিতে ওই মাসেল পেইনটা অনেকটা রিলিফ হতে পারে বলে আপনি মনে করছেন। স্যার আমরা যে আলোচনায় ছিলাম যে অনেকেই অবজেকশন করে ব্যাকবোনে, একদম স্পেসিফিক ব্যাকবোনেই প্রচন্ড পেইন, অনেকেই এরকম আমরা বলতে শুনি। আসলে এই ধরনের পেইনের কারণ কি থাকে? ব্যাকবোনে পেইন অনেকগুলো কারণ হতে পারে, যেটা আমরা বললাম যে ডিসপ্রলাপসের কারণ হতে পারে, যে এখানে আবার আরেকটা যেটা বড় সমস্যা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এটার কারণে পুরো স্পাইনে ব্যথা হয় অনেকের, আচ্ছা। এবং স্পাইনটা আস্তে আস্তে সোজা হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, এবং একসময় সোজা হতে হতে আবার একসময় বাঁকা হয়ে কার্ভ হয়ে যায়, এবং আচ্ছা। সেটা এত পরিমাণে শক্ত হয় যেটা মুভমেন্ট করতে পারে না। অনেকে দেখবেন যে বাঁকা হয়ে চলে, কেউ ডাকলে ঘাড় ঘোরাতে পারে না, এটাকে আমরা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস বলি। এবং এখান থেকে আস্তে আস্তে তাদের হিপ জয়েন্ট দুটো নষ্ট হয়ে যায়, যেটা আমাদের অ্যাভিয়ান বলা হয়, অ্যাভাস্কুলার নেক্রোসিস। আচ্ছা। তো এই হিপ জয়েন্টটা ব্লক হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, একসময় পেশেন্ট ডিসেবল হয়ে যেতে পারে। সো যাদের ফুল স্পাইনে পেইন তাদের জন্য অ্যানকাইলোজিং হওয়ার চান্স সবচেয়ে বেশি। সো তাদের জন্য আমরা সাজেস্ট করি যে আর্লি স্টেজ যদি আমরা ডিটেক্ট করতে পারি যেটা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, আচ্ছা। তাহলে সেটাকে প্রিভেনশন করে রাখা সম্ভব, ভালো রাখা সম্ভব, কিন্তু ভালো করা সম্ভব না। বাট যদি লেট স্টেজে ধরা পড়ে তখন কিন্তু ভয়ঙ্কর, তখন ডিসএবিলিটি ডেভেলপ করে, আচ্ছা। তখন সে স্টিপ হয়ে যাচ্ছে, হিপ জয়েন্ট ব্লক হয়ে যাচ্ছে, বিছনাসজ্জা হয়ে যেতে পারে। এই জন্য যাদের ফুল স্পাইনে ব্যথা করছে তাদের জন্য আমরা বলি অ্যানকাইলোজিংটাকে টেস্ট করে ফেলা উচিত। তার মানে একটা সিম্পল ব্যথা সাইন সিম্পটম নিয়ে আসলে ওইখান থেকে পঙ্গুত্ব পর্যন্ত একজন পেশেন্ট চলে যেতে মৃত্যু হতে পারে, পঙ্গু আচ্ছা, হতে পারে, প্যারালাইসিস হতে পারে, অনেক কিছুই হতে পারে। স্যার এবার আসতে চাই যে যে ধরনের ব্যথাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই ধরনের পেশেন্ট যখন আপনাদের চেম্বারে, আপনি তো রেগুলার বেসিসে এই ধরনের পেশেন্ট দেখছেন, ইনভেস্টিগেশনে আসলে আপনারা কি কি ধরনের কোমর ব্যথার জন্য অনেক রোগী আসে আমাদের কাছে, দেখা যাচ্ছে তার ব্যথাটা কেন হচ্ছে এটাই তারা জানে না। আচ্ছা। পেশেন্টের ব্যথা কেন হচ্ছে এটা আইডেন্টিফাই করা প্রথম শর্ত, কারণ রোগ না ধরে আপনি যতই চিকিৎসা করেন কোনো দিন সে ভালো হবে না। কারণ ব্যথার জন্য দেখবেন ব্যথার ওষুধ খাচ্ছে দিনের পর দিন, আচ্ছা। ব্যথার ওষুধ খাচ্ছে, থেরাপি দিচ্ছে, এটা করছে ওটা করছে, গরম পানির সেক দিচ্ছে, কিন্তু ভালো হচ্ছে না। তার কারণ কি? তার সঠিক রোগটা ডায়াগনোসিস হয়নি। তো সঠিক রোগ ডায়াগনোসিস করতে গেলে আমাদেরকে এমআরআই করা খুবই প্রয়োজন, কারণ কোমর ব্যথার জন্য যদি এমআরআই না করা যায়, আপনি যত এক্সরে করেন কখনোই তার সঠিক রোগ ডায়াগনোসিস হবে না। সো একটা এমআরআই করলেই আমরা অ্যাকচুয়াল জিনিসটা দেখতে পাবো যে তার ডিসপ্রলাপস আছে কিনা, টিউমার আছে কিনা, টিবি আছে কিনা, ক্যান্সার আছে কিনা, যেটাই থাক হোয়াট এভার, তো যেটাই থাক আমরা ধরতে পারবো যদি একটা এমআরআই করতে পারি। তো আমরা প্রথমে একটা এমআরআই করতে চাই, এমআরআই করলে আমরা জিনিসটা ধরতে পারি, দেন আমরা সেই রোগ অনুযায়ী তার চিকিৎসাটা করি। আচ্ছা, তার মানে হচ্ছে এমআরআই করলে একটা কমপ্লিট আপনাদের কনসেপশনটা চলে আসে যে ঠিক কি কারণে ব্যথাটা হচ্ছে। স্যার আপনি আলোচনা প্রসঙ্গে বলছিলেন যে পেইন কিলার খাওয়া, আমার মনে হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ আমার দর্শকদের জন্য, যারা ব্যথার কারণে রেগুলার বেসিসে পেইন কিলার খাচ্ছে, তাদের আসলে কি কি ধরনের ক্ষতি হতে পারে বলে আপনি মনে করেন? স্যার আলোচনা আসবে, একজন দর্শক আছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কি আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান? আমি অনেকদিন আগে একটু ব্যথা পেয়ে ডান হাঁটুতে ব্যথা পেয়েছি এবং অনেকবার রিক্সা থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, ওটা আমি হাঁটুটা ভাঁজ করতে পারি না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা সুন্দর একটা প্রশ্ন, যে হাঁটু ভাঁজ করতে কষ্ট দর্শক হচ্ছে, আপনি কি এই বিষয়ে কোনো চিকিৎসা নিয়েছেন? যে না এমনি ইঞ্জেকশন না, আমি ডাক্তার দেখাচ্ছি কয়েকবার। আচ্ছা, তারপর ভালো হচ্ছে যে এটা ভালো হবে না। আপনার বয়স কত? আমার বয়স এখন ৭৬।
73 বছর। 73। আচ্ছা, দর্শক আচ্ছা, আপনি আমাদের ধন্যবাদ। সাথে থাকুন। সালে একটা বেশি ব্যথা পাইছিল। আচ্ছা, আপনি জি, আমাদের বুঝতে সাথে পেরেছি। থাকুন, আমরা এটা নিয়ে কথা বলবো। আর লং স্যার। টাইম ধরে ব্যথা পাওয়ার কারণে সে হাঁটু ভাঁজ করে না, না এবং কিন্তু করার উনি কারণে। বলেছেন, ডক্টর বলছে এটা কখনোই ভালো হবে না এই আচ্ছা আচ্ছা, বিষয়টা। তো এটা আসলে থেরাপি করলে কিন্তু অনেক সময় ভালো হয়। এখন কি অবস্থানে আছে, আচ্ছা, যদি এটা অ্যাডিশন হয়ে যায়, ব্লকেজ হয়ে যায়, স্টিফনেস গ্রো করে, যেটা যদি একটু জমে থাকে অনেক সময় ভাঁজ হয় না, বাট থেরাপি দিলে ভাঁজ হয়ে যায়। আবার অনেক আছে ভিতরে কন্ট্রাকচার ডেভেলপ করে, কন্ট্রাকচার হয়ে গেলে তখন আর ভাঁজ হতে চায় না। সো আচ্ছা। এটাকে আমাদের দেখতে হবে যে আসলে কি পর্যায়ে আছে। একটা এক্সরে বা এমআরআই করে দেখলে জিনিসটা ক্লিয়ার বোঝা যাবে এটা আদৌ ভালো হবে কিনা। তবে এটা ফিজিওথেরাপি দিলে এখানে ভালো রেজাল্ট পাওয়া যাবে। যদি সম্পূর্ণ ভাঁজ নাও হয় তবু সে ভালো থাকবে ফিজিওথেরাপির মাধ্যমে, মানে এটাকে আস্তে আস্তে তার ভালো রাখা একটু যাবে। পেইনটা একটু রিলিফ হবে বলে আপনি বলতে চাচ্ছেন। স্যার, আমরা যে আলোচনাতে ছিলাম যে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, তো এই ধরনের যখন পেশেন্ট আপনাদের কাছে আসে, তো এরা কি পুরোপুরি কিওর হয় কিনা এই বিষয়টা যদি একটু বলতেন। অবশ্যই, কারণ আমাদের কাছে যে রোগী আসছে সাধারণত 20 বছর থেকে শুরু করে 100 বছর পর্যন্ত, আচ্ছা। তার মধ্যে ইয়াং জেনারেশন প্রচুর পরিমাণে রোগী আসছে। এমনকি আচ্ছা, বিদেশ আচ্ছা। থেকে প্রচুর রোগী আসছে যারা ব্যথার কারণে বিদেশ থেকে ফিরে চলে আসছে। যদি তারা সুস্থ হয় তাহলে বিদেশ যেতে পারবে, সুস্থ না হলে যেতে পারবে। সো এখানে কিন্তু বিরাট একটা প্রবলেম ফেস করছে তারা। সো তাদেরকে আমরা সুস্থ করে 100% সুস্থ করে আবার বিদেশে পাঠিয়ে আচ্ছা, দিচ্ছি। আচ্ছা। এটা ডিপেন্ড করবে তার ইনজুরির উপর এবং বয়সের উপরে। কারণ অনেক সময় ওল্ড এজেড হলে তখন আমরা ভালো করি, বাট কমপ্লিটলি ভালো জিনিসটা এখানে আসবে না। কিন্তু ইয়াং এজে কিন্তু ভালো হয়ে যাচ্ছে 100%। আচ্ছা। যেমন 30 বছর, 40 বছর, 45 বছর যারা কোমর ইনজুরি হচ্ছে, সেটার কারণে হাঁটুতে সমস্যা হচ্ছে, তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে। কারণ রোগটাকে ডায়াগনোসিস করে সম্পূর্ণ সুস্থ করে তাদেরকে আমরা পরবর্তীতে এক্সপার্ট করে দিচ্ছি, যেন পরবর্তীতে তার কখনো আর আমাদের কাছে না আসা লাগে। সে নিজের ট্রিটমেন্ট নিজে করবে, সেলফ আচ্ছা। এডুকেশন করে স্যার, দিচ্ছি একজন আমরা। দর্শক আছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবার চেষ্টা করুন। স্যার, এবারে যে বিষয়টা আসতে চাই, ব্যথার কারণ হিসেবে আপনি কিন্তু প্রতিবারই ডিস্ক প্রলাপসকে বারবার বলছিলেন, এবং আমার মনে হয় এই ধরনের পেশেন্ট আমাদের বাংলাদেশে এখন অনেক বেশি প্রচুর দেখা আছে, যাচ্ছে। right. স্যার, এই ট্রিটমেন্টটা কি আছে? ডিসপ্রলাপস হলে এটা কোন স্টেজে আছে সেটা আমরা আচ্ছা। দেখার চেষ্টা। এই কারণে একটা এমআরআই করলে ডিসপ্রলাপসটা কতটুকু আছে, হ্যাঁ। কতগুলা ডিসপ্রলাপস আছে আমরা দেখতে পাই। দেখার পর আমরা ডিসিশন নিই। যদি সিভিয়ার ডিসপ্রলাপস হয়, অনেক পেশেন্ট আছে বিছানা থেকে উঠতে পারে না, মুভমেন্ট করতে পারছে না, হাঁটতে চলতে পারছে না, লং টাইম সাফার করছে, 10 বছর 20 বছর সাফার করছে কোমর ব্যথার কারণে, পেইন কিলার খেতে খেতে ফেড আপ হয়ে গেছে। তাদের জন্য বলি 21 দিন হসপিটালে ভর্তি রেখে 21 দিন ফিজিওথেরাপি নিলে, দিনে 4 বেলা করে নিলে ওটা রিপেয়ার হয়ে যাবে। কারণ ডিসপ্রলাপস মানে ওখানে একটা ইনজুরি। সো আচ্ছা। ইনজুরি মানে সেখানে রিপেয়ার করতে হবে। রিপেয়ার মানে রেস্ট। আচ্ছা। রেস্ট ছাড়া কখনো রিপেয়ার হবে না। আচ্ছা। যে কোনো, যেমন একটা হাড় ভেঙে গেল, আমরা কি করি, প্লাস্টার করে দিচ্ছি। তো হাড় ভেঙে গেলে প্লাস্টার করার উদ্দেশ্য হচ্ছে সেখানে ইমোবিলাইজ স্যার, করে একজন রাখা। দর্শক আছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। হ্যালো, জি দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দর্শক শুনতে পাচ্ছি। জি, আমি হচ্ছে মানে আমার মায়ের হাতে ব্যথা ছিল, হ্যাঁ। তো ব্যথা হওয়ার তো ডাক্তার 3টে ইনজেকশন দিছে প্রায় 1000 টাকা দিয়ে। আচ্ছা। তো এখন ওটা ভালো হয়ে গেছে। এটা কি দেয়াটা কি ঠিক হয়েছে কিনা? আচ্ছা, উনি এখন ভালো আছেন? জি, ভালো আছে। ওনার হ্যাঁ, অবশ্যই ডায়াবেটিস ঠিক বা হয়েছে এই এটা। ধরনের কোনো কিছু সমস্যা আছে? না, এখন আপাতত কোনো সমস্যা নেই। আচ্ছা। না না, খুব ভালো, যেহেতু চিকিৎসা করে সুস্থ হয়ে গেছে। যে কোনো ট্রিটমেন্টেই রোগী সুস্থ হয়ে যাওয়াটাই হচ্ছে সঠিক চিকিৎসা। কারণ চিকিৎসা বিদ্যাটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স, এটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা। যে যেটাই অ্যাপ্লাই করা হোক সেটা দিয়ে যদি রোগী সুস্থ হয়ে যায় সেটাই সঠিক চিকিৎসা। আর সঠিক ওষুধ দিয়েও যদি রোগী ভালো নয় সেটাই ভুল ট্রিটমেন্ট। কারণ সঠিক চিকিৎসা মানেই রোগী সুস্থ হয়ে যায়। যেহেতু উনি সুস্থ হয়ে গিয়েছে, অবশ্যই এটা ভালো ট্রিটমেন্ট। দর্শক, আপনি যে টেনশন করছেন যে এটা ঠিক হয়েছে কিনা, আমাদের মনে হয় যে বিষয়টা ঠিকই আছে। তবে আপনি একটু ফলো আপে থাকবেন যে পরবর্তীতে কোনো ধরনের কোনো কমপ্লিকেশন আপনার মা ফেস করছে কিনা, সেক্ষেত্রে আপনি একটু সতর্ক থাকবেন। আর এ নিয়ে আলোচনা করছি, আমাদের সাথেই থাকবেন। স্যার, এই যে বিষয়টিতে আমরা ছিলাম, ডিস্ক প্রলাপসের ট্রিটমেন্ট। অ্যাকচুয়ালি ডিসপ্রলাপস মানে যেটা বললাম যে ইনজুরি আছে, তো ইনজুরি মানে রিপেয়ার করতে হবে। রিপেয়ার মানে রেস্ট। অনেকে মনে করে আচ্ছা। রিপেয়ার মানে অপারেশন, আসলে না। অপারেশন মানে ওপেন করা, কেটে দেওয়া। এখানে রেস্টে হচ্ছে রিপেয়ার হবে। সো যাদের ডিসপ্রলাপস হয় তাদের জন্য রেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। রেস্টটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেডিসিন। রেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, যেটা আমরা বলি। তো রেস্ট নিয়ে ফিজিওথেরাপি দরকার। শুধু শুধু বাসায় রেস্টে থাকলে এবার রিস্ক আছে। যেমন আগে যে অনেক রোগী রেস্টে থাকার কারণে অনেকে মারা গিয়েছেন, অনেকে আচ্ছা। প্যারালাইসিস হয়ে গিয়েছে। সো এই কারণে আমরা বাসায় রেস্টটাকে আমরা অ্যাভয়েড করি। যে হসপিটালে রেস্টে থেকে 3 সপ্তাহ তাকে থেরাপির মাধ্যমে রেস্ট
নেওয়া হয় তাহলে ওই ফাটাটা রিপেয়ার হয়ে যাচ্ছে, ডিসটা ওখানে হিলিং হয়ে যাচ্ছে, পরবর্তী সময় সে হাঁটা চলা করলে আর ব্যথাটা হবে না। সো আচ্ছা, আমরা 3 তার থেকে মানে 6 সপ্তাহ বাসায় যদি treatment বেড করতে রেস্ট পারি। নেয় সেক্ষেত্রে কিন্তু তার থেরাপিটা হচ্ছে না, সেটা ভালো হবে হসপিটালে না। আপনার একটা রেগুলার বেসিসে তাকে Right. ফিজিওথেরাপি দিচ্ছেন প্লাস রেস্টে কারণ থাকছে, বাসায় যেটা অনেকেই রেস্ট নিচ্ছে 6 মাস রেস্ট নিচ্ছে, আচ্ছা, ব্যথা আচ্ছা। ভালো হচ্ছে না, হ্যাঁ। কারণ বাসায় কখনোই ভালো হবে না, কারণ বাসায় রেস্টটা প্রপার হচ্ছে না, পাশাপাশি ট্রিটমেন্ট হচ্ছে না। সো এই আচ্ছা, কারণে আচ্ছা। হসপিটাল ছাড়া রেস্ট নিয়ে আসলে স্যার কোনো লাভ আরেকজন নাই। দর্শক আছেন ফোনটি নিয়ে। আসসালামু আলাইকুম, দর্শক কি আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি 2.5 থেকে মোহাম্মদ মিডিয়াসন নাহিদ বলতেছি। জি বলুন, দর্শক শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার সমস্যাটা হচ্ছে আমি ওই সেনাবাহিনীতে ঢুকতে চাই, ঠিক আছে? এই সেনাবাহিনীতে ঢুকতে যাওয়ার পরে বলতেছে যে তোমার হাঁটু মিলে যাবে, 500 টাকা হলে হাঁটু মিলে যাবে। তো আমি চাই আমার এই যে কোনো একটা ব্যায়ামের মাধ্যমে আমার হাঁটু একটু ফাঁক করার জন্য আর কি। আচ্ছা ঠিক আছে দর্শক, আপনি সাথেই থাকুন, আমরা এই বিষয়টা নিয়ে দেখি কি করা যায়। অ্যাকচুয়ালি হ্যাঁ। কনজেনিটাল, এটা তার জন্মগত কারণেই তার প্রবলেমটা আছে। তো এটা আসলে এমনি স্বাভাবিক লাইফের জন্য কোনো সমস্যা না, বাট সেনাবাহিনী এটা রেস্ট্রিকশন যে এই জাতীয় হাঁটু মিলে গেলে তারা সেটাকে অ্যাকসেপ্ট করে না। এটা আসলে ফিজিওথেরাপি বা ব্যায়ামের মাধ্যমে এটাকে কারেকশন করা সম্ভব না, কারণ সে যদি অ্যাডাল্ট হয়ে আছে যার কারণে অলরেডি তার ডেভেলপমেন্ট শেষ। ডেভেলপ হয়ে গিয়েছে। তো এটা ন্যাচারাল, মানে এটা ন্যাচারালি তার, এটা কনজেনিটালি, তো এটা কোনো ডিজিজ না বা এটা কোনো তার জন্য ফিজিক্যালি কোনো প্রবলেম না, বাট চাকরিতে যাওয়ার জন্য সমস্যা। তো আমি যেটা সাজেস্ট করি, যেটা থেরাপি দিয়ে এটাকে কারেকশন করা যায় না, তারপরেও আপনি কোনো ফিজিওথেরাপি বিশেষজ্ঞের সাথে কথা বলে সরাসরি ফেস করে সরাসরি আমরা ক্লিনিক্যালি দেখলে আমরা বুঝতে পারবো যে আদৌ কোনো সমস্যা সমাধান করা যাবে কিনা। স্যার আমি যে আলোচনাতে ছিলাম যে ফিজিওথেরাপি নিয়ে আমরা আসলে ডিস্ক প্রলাপসকে আপনি বলছেন যে ভালো, আসলে এটা কি পার্মানেন্টলি কিওর? অনেক দর্শকদেরই এই একটা হ্যাঁ, প্রশ্ন এটা অনেকেই সবসময় বলে যে থাকে। ফিজিওথেরাপি আসলে পার্মানেন্ট সমস্যা সমাধান করতে পারবে কিনা, এটা অনেকের ভুল আচ্ছা। ধারণা। সেই ভুল ধারণাটা আমরা ক্লিয়ার করে দিতে চাই যে অনেকে ফিজিওথেরাপিটা হচ্ছে কিভাবে কোমর ব্যথা নিয়ে ফিজিওথেরাপি দিতে সে চেম্বারে যাচ্ছে, সেখান থেকে আবার আসছে, এই যে মুভমেন্ট করছে, মুভমেন্টের ফলে কি হচ্ছে, যে কোনো ফাটাকে যদি আমরা নাড়াচাড়া দিই সেটা আস্তে আস্তে আরো বড় হয়ে যাবে। আচ্ছা। তো কোমর ব্যথা রোগীরা যদি থেরাপি সেন্টারে যায়, থেরাপি দেয়, আবার বাসায় আসে, এই যে জার্নির ফলে এদের ফাটলটা বড় হয়ে যাচ্ছে, ফলে ব্যথা আরো বেড়ে যাচ্ছে। তো তাদের হচ্ছে কি, যখন থেরাপি দিচ্ছে তখন ভালো লাগে, যখন বাসায় আসে তখন খারাপ হয়ে যায়, তখন বলে এটা পার্মানেন্ট না, টেম্পোরারি। অ্যাকচুয়ালি এখানে ফিজিওথেরাপিটাই সঠিক ওয়েতে হচ্ছে না, আচ্ছা। সঠিক ওয়েতে দিতে হবে। যেমন ওই রোগীদের ক্ষেত্রে আমরা বলি যারা মুভমেন্ট করলে ব্যথা পারে তাদের বলি রেস্ট্রিকশনে চলে যেতে, রেস্টে যেতে, রেস্টে থেকে ফিজিওথেরাপি দেন, 3 থেকে 6 সপ্তাহ ট্রিটমেন্ট নেন, 100% ভালো হয়ে যাবেন। যেটা বলা আছে proper way 42 তে। দিন চিকিৎসা নেবেন, 42 বছর ভালো থাকবেন। এটা হচ্ছে ফিজিওথেরাপির মূল প্রপার মন্ত্র। ওয়েতে আসলে Right. ফিজিওথেরাপিটা নিতে হবে এবং একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী। স্যার এবারে যে বিষয়টা আসতে চাই সেটা হচ্ছে যে যারা একটু ক্রিটিক্যাল পেশেন্ট আছেন, যাদের ক্রিয়েটিনিন লেভেল অনেক হাই আছেন, বা যাদের রেনাল ফেইলিওর আছে, বা যাদের অনেক ডায়াবেটিস, ব্লাড গ্লুকোজ লেভেল অনেক হাই আছে, পাশাপাশি শরীরে প্রচন্ড ব্যথা, এই সমস্ত পেশেন্টদেরকে আপনারা কিভাবে ম্যানেজ করছেন? অ্যাকচুয়ালি আমরা ফিজিওথেরাপির মাধ্যমে কিন্তু পেইন কিলার মুক্ত ট্রিটমেন্ট করছি, আমরা কিন্তু পেইন কিলার ইউজ করছি না। সো আচ্ছা। তাদের জন্য আরো সুখবর, যাদের কিডনির সমস্যা, দেখা পেইন কিলার খেতে খেতে কিডনির প্রবলেম হয়ে আছে, তো সে এখন পেইন কিলারও খেতে পারছে না, ব্যথাও কন্ট্রোলে আনতে পারছে না, তখন তাদের জন্য কিন্তু ফিজিওথেরাপিরই সবচেয়ে বেস্ট ভূমিকা আচ্ছা। পালন করবে। যদিও আগে থেকেও সে ফিজিওথেরাপি নিলে তার এই কিডনির সমস্যা নাও হতে পারতো, পেইন কিলার অ্যাভয়েড করতে পারতো। পেইন কিলারটা অ্যাকচুয়ালি আমরা বলি সাময়িক, এটা 1 দিন 2 দিনের জন্য ট্রিটমেন্ট করা যেতে পারে, 3 দিন 4 দিন, এটা কিন্তু লং টাইম খাওয়া উচিত না, কারণ পেইন কিলার দিস ইজ নট ট্রিটমেন্ট, এটা হচ্ছে আরামের জন্য দেওয়া হয়। তো আরামের জন্য এটা সাময়িক লং relief। টাইম খাইলে তো কিডনি লিভারে প্রবলেম হবে। সো যাদের কিডনিতে সমস্যা হয়ে আছে, হাঁটু ব্যথা কোমর ব্যথা সাফার করছেন, কোনো কিছুতে ভালো হচ্ছে না, তাদের জন্য ফিজিওথেরাপি খুবই খুবই ভালো কাজ করবে। আচ্ছা স্যার, এবার একটু মহিলাদের প্রসঙ্গে আসতে চাই যে প্রেগনেন্ট হওয়ার পরে যখন আফটার ডেলিভারি প্রত্যেকটা মহিলারই একটা কমপ্লেইন থাকে যে প্রচণ্ড কোমরে ব্যথা, আই মিন ওনাদের ধারণা থাকে যে অ্যানেস্থেশিয়া যেটা দেওয়া হয়েছে সেখান থেকে হয়তো কোনো ধরনের ইনজুরি বা কারণ খুঁজতে থাকে, আসলে এর সমাধান কি আছে আপনার কাছে? আসলে যেটা অ্যানেস্থেশিয়ার জন্য যে স্পাইনাল ইনজেকশনটা দেওয়া হচ্ছে, এটার জন্য যে ব্যথা হচ্ছে তা কিন্তু না। আচ্ছা। কারণ প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু ছোটবেলা থেকেই কোমর একটা প্রবলেম থাকে, দেখবেন 15-16 বছর, 20 বছর, 25 বছর বয়সে তারা সামনে ঝুঁকে ঝুঁকে যে কাজ করে, এই কারণে কোমরে একটা ব্যথা থাকে। আচ্ছা। যখনই প্রেগন্যান্সিতে বাচ্চাটা বড় হতে থাকে তখনই কোমরের উপর লোড পড়ে, পাশাপাশি যখনই সিজার করার সময় বাঁকা করে কোমরটাকে একটু বেন্ড করে যখন স্পাইনাল অ্যানেস্থেশিয়া পুশ করে, তখন ওইখানে ইনজুরিগুলো একটু বড় হতে থাকে, যার ফলে কি হয়, সিজার শেষ হওয়ার পরে 3-4 দিন পেন কিলার থাকে তার শরীরে, পেন কিলার খেতে থাকে, তখন ব্যথাটা ফিল করে না। যখনই পেন কিলারটা উইথড্র করে তখনই তার পেন শুরু হয়, এবং পেশেন্ট যখন মুভমেন্ট করে বা ব্রেস্ট ফিডিং করে বাচ্চাকে, তখনই তার ব্যথা আরও বেড়ে যায়, কারণ বসে বসে কাজ করতে হয়, তখন বেড়ে যাচ্ছে, এবং দোষ দিচ্ছে আসলে অ্যানেস্থেশিয়া। আসলে অ্যানেস্থেশিয়ার কারণে না, এটা কিন্তু স্লিপ ডিস্কের কারণে হচ্ছে, ডিস্ক প্রলাপসের কারণে হচ্ছে। তো এই জাতীয় পেশেন্টদের জন্য অবশ্যই একটা এমআরআই করে দেখে এটা ফিজিওথেরাপিতে 100% ভালো করা সম্ভব। তারপরে আফটার প্রেগনেন্সি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ কারোর পরামর্শ কনসালটেন্ট নেওয়া উচিত। হ্যাঁ নেওয়া উচিত। স্যার এবারে যে বিষয়টা আসতে চাই যে
বাতের ব্যথা, আর এই সিজনটা একটু উইন্টার চলছে, বাতের ব্যথার পেশেন্টদের হয়তো বাত ব্যথাটা একটু বেড়ে যাচ্ছে, এদের জন্য আপনার পরামর্শ কি না, আছে? যেটা হলো যে ঠান্ডার কারণে ইনফ্লামেশন বাড়ে, যে কারণে ব্যথাটা বাড়তে পারে, তো তাদের জন্য যেটা গরম কাপড় ব্যবহার করতে হয় এবং ফিজিওথেরাপি করতে হয়। ফিজিওথেরাপি কিন্তু ওখানে হিট প্রোডাকশন করে, যার ফলে কি হচ্ছে তার ব্যথাগুলো বাড়ে না। এই কারণে ফিজিওতে এক্সারসাইজের মাধ্যমে, ব্লাড সার্কুলেশনের মাধ্যমে সেখানে শরীরটাকে ওয়ার্ম আপ করে রাখে, যার কারণে ব্যথাটা কমে থাকে। এই জন্য এই সময়টা বেশি বেশি করে ফিজিওথেরাপি নেওয়া মানে উচিত। ব্লাড সার্কুলেশনের জন্য খুব Right. ইম্পর্টেন্ট একটা। তার একজন দর্শক আছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি নকশিদি থেকে বলছি, বুঝছেন? জি বলুন। আমি একটি চাকরি করি, হুম। তো ডান হাত দিয়ে ব্যথা দেখি হয়। এর 4 দিন যাবত আমার হাতে প্রচন্ড ব্যথা, ডান হাতে ব্যথা। আমি কোনো মেডিসিন করি নাই। এখন আমি কি করতে পারি এটা? দর্শক, আপনি কি চাকরি করছেন, মানে কতক্ষণ আপনাকে লেখার মধ্যে থাকতে হচ্ছে? আমি 9টা থেকে 5টা পর্যন্ত অফিসারে চাকরি করি, সরকারি জব করি, তো আচ্ছা, লেখালেখি করতে হয়। আপনার কি ঘাড়ে কোনো ব্যথা আছে? ঘাড়ে? না, আমার ঘাড়ে কোনো ব্যথা নাই, কিন্তু কোমরে একটু ব্যথা আছে। কোমরে? হাতের কোথায় ব্যথা? সম্পূর্ণ হাতে এখন আমার ব্যথা? হাতের ডান হাতের ব্যথাটা হয়েছে। ডান হাতে পুরো হাতে ব্যথা না জয়েন্টে ব্যথা? এই কবজি থেকে হাতের আঙ্গুল পর্যন্ত একটু ব্যথা আচ্ছা, অনুভূতি, জি, একেবারে আমরা বেশি বুঝতে না, পেরেছি। মানে প্রাথমিকভাবে আমি এটা অনুভূতি করতেছি। জি, ধন্যবাদ, আমরা দর্শক বুঝতে সাথেই পেরেছি। থাকুন, যেটা আমরা হচ্ছে এটা নিয়ে ওনার কথা বলবো। আসলে লং টাইম কাজ করা, তো লেখালেখি করে ঘাড় বাঁকা করে কাজ করতে ওনার ঘাড়ে সার্ভাইকালের ইনজুরি আছে, যেটা সার্ভাইকালের ডিসপ্রলাপস হচ্ছে, নার্ভে চাপ দেয়, নার্ভের মাধ্যমে ব্যথাটা হাতের দিকে চলে আসছে এবং এটা ইনিশিয়াল স্টেজে শুরু হয়েছে। এটা এইভাবে চলতে থাকলে আস্তে আস্তে বেড়ে যাবে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনার ঘাড়ের সমস্যা হচ্ছে, যেখান থেকে নার্ভের মাধ্যমে হাতে ব্যথা চলে যাচ্ছে, তো আপনার ঘাড়ে একটা এমআরআই করে দেখে এখানে ফিজিওথেরাপি করলে এটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আর এটা যদি এভাবে ক্যারি অন রাখেন বা পেন কিলার খেয়ে পেন কমায় রাখেন, এই ব্যথা আরও বেড়ে যাবে। ধন্যবাদ আপনাকে। মানে যে নার্ভ সাপ্লাইটা হাতে আছে ওখান থেকে মেইন ঘাড় থেকে ঘাড় আসছে থেকে ওটা, right. সমস্যা হচ্ছে, তার মানে একজন ওনাকে পরামর্শ হচ্ছে একজন ফিজিওথেরাপি দিতে হবে, দিলে এটা ভালো হয়ে যাবে। স্যার, এবারে যে বিষয়টা আসতে চাই যে ফিজিওথেরাপি যারা দীর্ঘদিন ধরে নিচ্ছে ভালো হচ্ছে না, এরকম অনেকেই বলছেন, আসলে তাদের ভুলগুলো কোথায় থাকে? ভুলগুলো হচ্ছে ফিজিওথেরাপি দেওয়ার সিস্টেমটা তাদের ভুল, যে হয়তো সঠিক ফিজিওথেরাপি হচ্ছে না। গতকাল যেমন এক পেশেন্ট এসে বললো যে আমি তো স্যার 6 মাস ফিজিওথেরাপি নিয়েছি। আমি বললাম 6 মাস ফিজিওথেরাপি নিলে কোমর ব্যথা ভালো হবে না, এটা অসম্ভব। 6 মাস ফিজিওথেরাপি দেওয়ার দরকার নেই। তো কোথায় ফিজিওথেরাপি দিয়েছেন? সে বলে আমাদের ওখানে একটা মেশিন আছে। পরে দেখলাম যে সেরাজেন নামে একটা মেশিন আছে, এটা কিন্তু কোনো ফিজিওথেরাপি না। তো সে সেটাকেই ফিজিওথেরাপি মনে করছে। এই যে ফিজিওথেরাপি মনে করলো, এখন একটা আমেরিকান যে জীবনে কোনোদিন ইলিশ মাছ খায়নি, তাকে যদি পুঁটি মাছ দিয়ে বলা যায় ইলিশ মাছ, তাহলে সে বুঝবে যে পৃথিবীতে সবচেয়ে খারাপ হলো ইলিশ মাছ, কারণ পুঁটি মাছ পুঁটি তো তিতা লাগবেই। তো একটা সেরাজেম মেশিনে বসে সে যদি মনে করে ফিজিওথেরাপি করেছি, তাহলে এটা সম্পূর্ণ ভুল। তো তারা যে এই যে সেরাজেম মেশিনটাকে তারা ফিজিওথেরাপি বলে চালাচ্ছে, এই যে পেশেন্টদের সাথে প্রতারণা করছে, চিটিং করছে, এটা কিন্তু সবচেয়ে বড় অপরাধ। কারণ সেরাজেম কোনো ট্রিটমেন্ট প্রসিডিউর না, একটা মেশিন দিয়ে বসে আছে। এটা কোনো, যেখানে কোনো চিকিৎসক নাই, যেখানে কোনো ডায়াগনোসিস নাই, সেখানে সব রোগের রোগ ভালো হয়ে যায়। ডায়াবেটিস থেকে শুরু করে দুনিয়ার সব রোগ ভালো হয় এক মেশিন। এটা কি কোনোদিন সম্ভব? যদি এটা যদি সঠিক হতো, তাহলে সরকার কি করতো? বড় বড় হসপিটালে হাজার হাজার মেশিন বসায় রাখতো, যে মেশিন দিয়ে যদি রোগী ভালো করে, তাহলে আমার ডাক্তারের দরকারটা কি? তো এটাই হচ্ছে যে কথা। তারা এই যে ভুল ফিজিওথেরাপি, যে আসলে ফিজিওথেরাপি দেয় নাই, এটা একটা বড় প্রবলেম। আরও আছে, অনেক ফিজিওথেরাপি সেন্টার আছে যেখানে কোনো ফিজিওথেরাপি বিশেষজ্ঞ নাই, সেখানে তো যাচ্ছে একটু শেক দিচ্ছে চলে আসছে, কিন্তু আসলে তার প্রবলেমগুলো কি সেটাকে সলভ করতে পারছে না, সে আইডেন্টিফাই করতে পারছে না। তো যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, তো সলভ করবেন কি করে? এখন আপনি ঢাকা শহরে একটা অ্যাড্রেস খুঁজবেন, আপনার কাছে কোনো অ্যাড্রেসই নাই, তো আপনি সারা ঢাকা শহর খুঁজে কিন্তু আপনি সেই বাড়িটা খুঁজে পাবেন না। তো আপনাকে নির্দিষ্ট একটা অ্যাড্রেস লাগবে। ঠিক তাই রোগটাকে আইডেন্টিফাই করা হচ্ছে নির্দিষ্ট অ্যাড্রেস। রোগটা আইডেন্টিফাই করবেন, দেন সেটা একটা প্ল্যান তৈরি করবেন, ওই প্ল্যান অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে, তাহলেই চিকিৎসা সম্পূর্ণ হবে এবং সুস্থ হবেন। বছরের পর বছর, 6 মাস, 1 বছর ফিজিওথেরাপি দিয়ে রোগ ভালো হচ্ছে না, সেই ফিজিওথেরাপির কোনো প্রয়োজন নাই। স্যার, যারা দীর্ঘদিন ধরে বাতে ব্যথায় আছেন বা যাদের স্ট্রোক পরবর্তী আসলে ফিজিওথেরাপি প্রয়োজন আছে কিনা বা প্রয়োজনীয়তার কতটুকু, এটা যদি একটু বলতেন। স্ট্রোক করলে স্ট্রোকের কিন্তু স্ট্রোকের মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি ফিজিওথেরাপিটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্ট্রোক করছে হয়তো ব্রেন স্ট্রোক, যেটা তার হেমোরেজ হতে পারে, স্ক্যামিয়া হতে পারে, নানান কারণে এটা হতে পারে। তো সেটা করে ফেললো, পাশাপাশি তার একটা সাইড কিন্তু অবশ হয়ে গেল। তো এই সাইডটাকে ডেভেলপ করার জন্য তার ফিজিওথেরাপি করতে হবে এবং শুরু থেকে, যেদিন থেকে স্ট্রোক করবে সেদিন থেকেই মেডিকেল ট্রিটমেন্টের সাথে সাথে ফিজিওথেরাপিটা শুরু করতে হবে। পরবর্তী তাকে রিহ্যাব হসপিটালে রেখে, তাকে যেমন আমাদের হসপিটালে রেখে আমরা তাকে হাঁটা চলার ব্যবস্থা করি। অনেক পেশেন্ট আমাদের হসপিটালে ভর্তি আছেন যারা স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে নিউরোসায়েন্স হসপিটালে ভর্তি, অন্য হসপিটালে ভর্তি, সেখান থেকে যখন রেফার্ড হয়ে চলে আসছে আমাদের এসপি হসপিটালে, বাসায় নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি থেকে সেখানে ট্রিটমেন্ট করে আমরা তাকে হাঁটিয়ে বাড়িতে পাঠাচ্ছি। যখন একটা পেশেন্ট হাঁটতে পারছে, তখন কিন্তু সে সেলফ
ট্রিটমেন্ট শিখে গেল, তখন বাড়িতে গিয়ে সে নিজেরটা নিজে করতে পারবে, তখন কিন্তু তার কারো হেল্প লাগবে না, নিজেরটা নিজে করছে। কিন্তু যখন প্যারালাইসিসের ঘরে পড়ে থাকবে তখন কিন্তু সবাইকে তাকে হেল্প করতে হবে। এই কারণে আমরা বলছি যে বাসায় নিয়ে প্যারালাইসিস রোগীকে শোয়ায় রেখে লাভ নেই, হসপিটালে ভর্তি রেখে সঠিক ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করা উচিত। স্যার, এবারে যে বিষয়টা জানতে চাই যে ফিজিওথেরাপি আসলে কতটা কার্যকর হচ্ছে প্রতিটা পেইনের কারণে, পেইনের জন্য যারা ভুগছেন, এবং আমরা অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে এসেছি, যারা ব্যথার কারণে সেক নিচ্ছে বা ঠান্ডা পানি নিচ্ছে, এ ধরনের আসলে কতটা যৌক্তিক এই বিষয়গুলো যদি একটু না, বলতেন। আসলে ব্যথা হলে আমরা বলি কখনো কখনো যে মানে বরফ দিতে বা গরম পানি দিতে, দিস ইজ ফার্স্ট এইড বাট নট ট্রিটমেন্ট। আচ্ছা। পেইন কিলার খাচ্ছে, দিস ইজ অলসো ফার্স্ট এইড বাট নট ট্রিটমেন্ট। পেইনের কারণটা আবিষ্কার করতে হবে, পেইনের কারণকে আইডেন্টিফাই করতে হবে, সেই কারণটাকে সমাধান করতে হবে। পেইন কোনো রোগ না, পেইন হচ্ছে আমাদের বন্ধু। পেইন কিন্তু কখনোই শত্রু না। যদি কোনো ব্যক্তি মনে করে ব্যথা আমাদের শত্রু, তাহলে সে জীবনে, সে পৃথিবীতে সবচেয়ে বোকা মানুষ। কারণ পেইন কখনো শত্রু হতে পারে না। পেইন হচ্ছে আমাদের গার্জিয়ান, পেইন আমাদের বন্ধু, পেইন আসছে আমাদেরকে বাঁচানোর জন্য। পেইনলেস যে কোনো ডিজিজ মৃত্যুকে নিয়ে আসে। আচ্ছা। যেমন ডায়াবেটিস খুব ভয়ঙ্কর একটা ডিজিজ, কারণ ডায়াবেটিসে কোনো পেইন নাই, নীরব ঘাতক, আস্তে 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 ধ্বংস করে দিচ্ছে। তো এই কারণে বলছি পেইন আসলে ভয় পাওয়ার কিছু নয়। পেইন আসলে শেক দিয়ে, ব্যথার ওষুধ খেয়ে পেইনকে কমানোর চেষ্টা না করে, ওটা হচ্ছে যে ফার্স্ট এইড, প্রপার ট্রিটমেন্ট, ডায়াগনোসিস করতে হবে। অনেক ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, আমার দর্শকদেরকে অনেক মূল্যবান কিছু ইনফরমেশন দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিতে হবে। যেতে যেতে আজকের আলোচনা ধরে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো আছেন যে কন্টিনিউয়াসলি দীর্ঘদিন ধরে ফার্মেসি থেকে পেইন কিলার কিনে খাচ্ছেন। তাদের উদ্দেশ্যে একটু বলবো যে আপনি নিজেকে এই যে কত বড় ক্ষতির দিকে নিয়ে যাচ্ছেন, এটা আসলে পরবর্তীতে আপনি বুঝতে পারবেন। তাই এখনই এটাকে স্টপ করতে হবে, কারণ আমাদের সবাইকে খুব সুস্থ এবং সুন্দরভাবে বাঁচতে হবে। দর্শক, আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৈশাখী টিভির সাথেই থাকবেন। খোদা হাফেজ।